ভ্রমণ বিলাসী বাঙালিরা যতই ঘুরে বেড়াক দীঘা কিংবা পুরী, এই ভিডিও দেখার পর মনে হবে একবার অন্তত যায় সমুদ্র সৈকত কন্যাকুমারী। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমরা চলে এসেছি একদম ভারতের শেষ প্রান্ত, বলতে গেলে ভারতের শেষ দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীতে। সমুদ্র তো অনেক জায়গাতেই দেখেছি, দীঘা বা পুরী, কিন্তু এখানকার সমুদ্র সব কিছুকে হার মানিয়ে দেয় এবং এখানকার সমুদ্রের সৌন্দর্য কীভাবে হারিয়ে যেতে হয় নিজেই বুঝতে পারা যায় না। আসুন তাহলে দেখে নিই কন্যাকুমারী ভ্রমণ। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে এবং আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, কারণ দক্ষিণ ভারতের এই সমুদ্রের যে অপরূপ সৌন্দর্য এবং যে মনোরম দৃশ্য তা আপনারা আমার সাথে উপভোগ করতে পারবেন। আর কন্যাকুমারী এত সুন্দর কারণ এটি তিনটি সমুদ্রের মিলনস্থল, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম। এখান থেকে দেখা যায় মাঝখানে ভারত মহাসাগর, দিকে আছে বঙ্গোপসাগর এবং ডান দিকে রয়েছে আরব সাগর। তো এই তিনটি সমুদ্রের মিলন বলে এখানে সমুদ্র স্রোত যথারীতি প্রচণ্ড বেশি। আর এখানে একবার যদি আসা যায় তাহলে আর ফিরতে ইচ্ছে করবে না। এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে নিজেকে কোথায় হারিয়ে ফেলবেন বোঝাই যাবে না। কলকাতা থেকে কন্যাকুমারী আসতে গেলে হাওড়া টু কন্যাকুমারী যে স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস আছে, যেটা সপ্তাহে একদিনই ছাড়ে, সোমবার ভারতীয় সময় 16:10 অর্থাৎ বিকেল 4:10 ছাড়বে এবং মঙ্গলবার বাদ দিয়ে বুধবার সকাল 11:50 কন্যাকুমারীতে থামবে। 2408 কিলোমিটার রাস্তা, 33 ঘন্টা টাইম নেয় এই ট্রেনটি পৌঁছাতে। এছাড়াও আছে চেন্নাই এগমোর এক্সপ্রেস, আর আরও অন্যান্য এক্সপ্রেসও অনেক আছে যেগুলো রবিবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই চলে। তো যে কোনো ট্রেনে কন্যাকুমারী খুব সহজেই আসা যেতে পারে। আসার পর এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই প্রচুর অটো দাঁড়িয়ে থাকবে, সেই অটো ধরে আপনি গন্তব্যস্থলে খুব সহজেই পৌঁছাতে পারবেন। আমরা প্রথমে গিয়েছিলাম হাওড়া থেকে পন্ডিচেরি, তো প্রথমে পন্ডিচেরি ঘুরে তারপর গিয়েছিলাম কন্যাকুমারী। পন্ডিচেরি থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য প্রথমে লোকাল ট্রেন ধরে পন্ডিচেরি থেকে ভেলুপুরম গেলাম এবং ভেলুপুরম থেকে কন্যাকুমারী ট্রেন ছিল রাত্রি 8টার সময় এবং পরদিন সকালে 5:35 আমাদেরকে কন্যাকুমারী নামিয়ে দিয়েছে। ট্রেনটা রাইট টাইমে পৌঁছে গেছিল আর ওখানে দেখলাম পৌঁছে ভোর হয়ে আছে এবং দিনটা ছিল 24শে ডিসেম্বর। তো শীতের লেশ মাত্র ছিল না, সবাই হাফ জামা পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। তারপর আমরা ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে সোজা প্ল্যাটফর্মের দিকে চলে এলাম এবং বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর অটো দাঁড়িয়ে আছে। তারপর আমরা পার হেড 20 টাকা করে দিয়ে অটো করে ভারত সেবাশ্রম সঙ্গে চলে এলাম, কারণ ওখানে আমাদের রুম বুক করা ছিল। কন্যাকুমারী স্টেশন থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব 850 মিটার, তো সময় লেগেছিল 5 মিনিট মতো। যাত্রাধাম ওয়েবসাইট থেকে অনলাইনে ভারত সেবাশ্রম বুকিং করে আমরা গেছিলাম। তো চাইলে এখানেও কেউ যেতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরটি হলো ওখানকার ভারত সেবাশ্রম সংঘের মহারাজের, তো এই ফোন নম্বরে বুকিং করেও আপনারা যেতে পারেন। আগের থেকে বুকিং করে, না হলে আশেপাশে প্রচুর হোটেল পাওয়া যায় বাজেটের মধ্যে, সেরকম দেখে শুনে হোটেল বুক করেও থাকতে পারেন। ওখানে গিয়ে হোটেল খুঁজে নিলেও খুব সহজেই হোটেল পাওয়া যায়। আমাদের এখানে পার নাইট পার রুম ভাড়া পড়েছিল 500 টাকা করে। তো সেখানে ডরমেটারি মতো রুম, 2-3টে বেড পাতা থাকে প্রতিটা রুমে। তো চাইলে অনেকজন মিলেও থাকা যায় বা একটা ফ্যামিলির জন্য একটা ঘর নিয়েও থাকা যায়। ওখানে গিয়ে দেখলাম সবাই প্রসাদ খাচ্ছিল, তো এবং খোঁজ নিয়ে জানলাম যে বেলা 11টার আগে কুপন নিলে 3 বেলায় ওখানে প্রসাদ পাওয়া যায়। রুম পেতে যেহেতু আমাদের দেরি ছিল, তাই ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে লাগেজগুলো অফিস রুমে রেখে আমরা চলে গেলাম সানরাইজ দেখতে। ভারত সেবাশ্রম থেকে সানরাইজ পয়েন্টে যেতেও আমাদের পার হেড 20 টাকা করে নিয়েছিল। সময় থাকলে এটা পায়ে হেঁটেও যাওয়া যাবে, কিন্তু সানরাইজ হয়ে যাবে বলে আমরা অটো করেই গেলাম। ওখানে নেমে দেখলাম সামনে সুন্দর পাথর দিয়ে রাস্তা তৈরি করা আছে একদম শেষ বিন্দুতে যাওয়ার জন্য। তার ওখান থেকেই আমরা ওই সানরাইজ ভিউতে যাওয়ার জন্য হাঁটছিলাম আর দেখছিলাম দুই ধারে সৌন্দর্য। দেখুন কি সুন্দর জেলে নৌকা দিয়ে যেন সাজানো রয়েছে দুধার। আর ডান দিকটা দেখা যাচ্ছিল সুন্দর বিবেকানন্দের রকের ভিউ এবং তামিল কবি তিরুভাল্লাভুর মূর্তি। বাঁ দিকে ছিল সুন্দর চার্চ যেখানে প্রভাত সঙ্গীত চলছিল। এই দেখতে দেখতে কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে এগিয়ে চলছি। আর পিছনটা দেখা যাচ্ছিল আরো সুন্দর, গান্ধী মেমোরিয়াল এবং কন্যাকুমারী মাতার মন্দির দুটোই কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এত হাওয়া দিচ্ছিল যেন দাঁড়ানো যাচ্ছিল না। আর এই হাওয়ার মধ্যে এই পাথরের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছিলাম
একদম শেষ বিন্দু ভিউ পয়েন্টের দিকে। দেখুন কি এগুলো পাথর, একটু অসতর্ক হলেই কিন্তু খালের মধ্যে পা ঢুকে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। এইভাবে আমরা পৌঁছে গেলাম এই সানরাইজ পয়েন্টে, বলতে গেলে ভারতের একদম দক্ষিণতম বিন্দুতে। এরপরেই কিন্তু সামনে শুধুই সমুদ্র। এই শেষ প্রান্তে বসে কিন্তু সবাই সানরাইজটা দেখে, কিন্তু মেঘলা আবহাওয়ার জন্য ভালো সূর্যোদয় দেখা যাচ্ছিল না। ওইভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে হাওয়া আর সমুদ্র স্রোত দেখতে দেখতে আমার সময় কেটে গেল। এখান থেকে বিবেকানন্দ রকটা তো আরো সুন্দর দেখাচ্ছিল, আর চারিদিকটাও খুবই সুন্দর লাগছিল দেখতে। সূর্যোদয়ের মনোরম দৃশ্য আর চারিদিকে সৌন্দর্য উপভোগ করে কিছুক্ষণ বসে ওখানে চলে এলাম ওই রাস্তা ধরেই। তো ফেরার সময় দেখলাম পাশে রয়েছে সুন্দর শঙ্খ, স্টারফিশ, একজন বিক্রেতা এগুলো বিক্রি করছেন, সেগুলো ছিল খুব সুন্দর। আরও চোখে পড়লো রাস্তার ধারে পাথরগুলোতে সুন্দর সুন্দর ঝিনুক কিন্তু লেগে রয়েছে, এগুলো জলের স্রোতেও কিন্তু যায় না। তো দেখতে দেখতে ফিরলাম, আর ফিরেই দেখছি আমাদের সাথে দাদারা শুরু করে দিয়েছে সানগ্লাস কিনতে, কারণ ওখানে খুবই চড়া রোদ হয়। সবাই একটা করে সানগ্লাস নিয়ে পাশেই দেখলাম আওয়ার লেডি অফ র্যানসম চার্চ। তো এখানে দেখলাম 25শে ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দর সাজানো হচ্ছে, আর পিছনেই ছিল সূর্য, তাই ভিউটাও ছিল খুবই সুন্দর। তো এগুলো দেখতে দেখতেই আমরা চার্চের সামনে চলে এলাম। তারপর চার্চটা একটু ঘুরে ফিরে দেখে নিয়ে আমরা চলে এলাম রাস্তার মধ্যে। তো পাশে দেখলাম ফলের বাজার, তো ভাবলাম কিছু ফল কিনে নিয়ে যাক। বিভিন্ন ধরনের ফল এখানে রয়েছে, তার মধ্যে কলা রয়েছে অনেক ধরনের, লাল কলা, সবুজ কলা, হলুদ কলা। 80 টাকায়। సీతాఫలం আচ্ছা సీతాఫలం মানে আতা మాంబళం మాంబర ద్రాక్ష द्राक्षाय तिराक्षाय इंग्लिश में क्रेवी इसको कोय्या खैया खैया फलम মানে পেয়ারা। तन्नी फलम মানে तरबूज। कॉर्न को चोलांग। अन्नाज फलम वेल्लड़ी। শসা শসা কি লাল আঙুর, সফেদা ও আঙুর কিনে তা মিলে বিভিন্ন ফলের নাম জেনে নতুন অভিজ্ঞতা নিয়ে পাশেই চলে এলাম ব্রেকফাস্ট করতে। पूरी सब्जी सांबर बड़ा और चटनी দিয়ে বড়া খাই। তারপর ব্রেকফাস্ট করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম রক বিচ দেখতে। ওখান থেকে সামান্য হেঁটে আমরা রক বিচের ধারে পৌঁছে গেলাম। হোটেল থেকে সামান্য হাঁটা রাস্তায় 5 মিনিটের হাঁটা রাস্তায় চলে এলাম সমুদ্রের দিকে। যাচ্ছি আমরা ফেরিঘাটের দিকে। হোটেল থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে ওখানে আসা যেতে পারে বা হেঁটেও আসা যেতে পারে। যে রয়েছে 75 টাকার নর্মাল লাইন, আর আমরা এগিয়ে যাচ্ছি। ডান দিকে যাচ্ছে ভিআইপি লাইন 300 টাকা করে, ওই দিকটা আছে নর্মাল লাইন, আর ডান দিকে আছে ভিআইপি লাইন। আমাদের দেরি হয়ে গেছে, প্রচুর লম্বা লাইন, ওই জন্য আমরা ভিআইপি লাইনের দিকেই যাচ্ছি। আমাদের সাথে সবাই এগিয়ে চলেছে। দেখুন কত ভিড় জমেছে নর্মাল লাইনে। সকাল সকাল এলে আমাদের ওখানেই লাইন দেওয়া যেত, কিন্তু আমাদের হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল, ওই জন্য এই দিয়ে আমরা যাচ্ছি, যেতে হবে। সবাই লাইন দিচ্ছে, এসে আমরা ভিআইপি লাইন। এখানে লাইনটাও ছিল বেশ বড়। ওই যে ভিতরে রয়েছে 400 টাকা লাইন, আর এসি লঞ্চ চাপতে গেলে 450 আর 350, আর নর্মাল ভিআইপি লাইন 300 টাকা। এখানে আমরা টিকিট নিয়ে নিলাম, তারপর লাইনের দিকে এগিয়ে চললাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ছাড় পেলাম। নর্মাল লাইন এবং ভিআইপি লাইন থেকে দুটো দলেরই ভাগ ভাগ করে কিছু কিছু করে ছাড়ছে লঞ্চে ওঠার জন্য। তারপর আমাদের সামনে আমরা লঞ্চকে দেখতে পেলাম। একদম লঞ্চের কাছে এসেও আমাদেরকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কারণ আগের দলটাকে আগে লঞ্চে ছাড়বে, ওই আরেকটা ফিরে আসবে, তারপর আমাদের থাকতে হবে। আমাদের সামনে লঞ্চটা যাত্রী নিয়ে চলে গেল। তারপর আমরা কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে এলাম। এখানে দেখলাম জেন্টস অ্যান্ড লেডিস লাইন আলাদা, তো আমরা লেডিস লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরেই দেখলাম আরেকটা লঞ্চ যাত্রী নিয়ে চলে এলো ফিরে। তো এরা নেমে যাবে আর আমরা এটাতে চেপে কিন্তু চলে যাব বিবেকানন্দ রকে। তারপরে ফেরিঘাটে লঞ্চটি নোঙর ফেলে দিয়ে দাঁড়িয়ে গেল। তারপর লঞ্চ থেকে যাত্রীরা এক এক করে নেমে গেলে এলো আমাদের পালা। তারপর আমরা প্রত্যেককে লাইফ জ্যাকেট পরে নিয়ে লঞ্চের মধ্যে বসে গেলাম। তারপর লঞ্চে বসার পরে সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে দুলতে দুলতে মেমোরিয়ালের দিকে এগোচ্ছিলাম।
এই লঞ্চে বসে সমুদ্রের স্রোতের তালে তালে দুলতে দুলতে রক বিচের দিকে যাওয়ার আনন্দ অনুভূতি ছিল একদমই পুরো আলাদা। তখন মনে হচ্ছিল এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো এবং এত টাকা দিয়ে টিকিট কাটা একদম সার্থক হয়েছে আমাদের। আমরা খুব আনন্দ করতে করতে রক বিচের দিকে এগোচ্ছিলাম। চলে এলাম, 5 মিনিট লাগলো নাকি, দুলতে দুলতে চলে এলাম। এই যে আমাদের রক সামনে, এবার নামবো। হ্যাঁ, এদিকে আবার ফেরার জন্য ওরা লাইন দিয়েছে, আমরা নামলে ওরা। তারপর ওখানে নেমে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো সামনেই দেখলাম ওঠা এবং নামার প্রচন্ড ভিড় চলত। ঢুকেই ডান দিকে দেখলাম ধূমপান নিষেধ সাইনবোর্ড দেওয়া আছে। এখানে কোনো খাবারও পাওয়া যায় না বা কাউকে খেতেও দেওয়া হয় না, হয়তো সেই জন্য কাউকে খেতেও দেখছি না। শুধুমাত্র জলের বোতলটা অ্যালাউ করে ব্যাগের মধ্যে। তো জল নিয়ে যেতে হবে, কারণ ওখানে কিছুই পাওয়া যায় না। তাই ওখানে গেলে বা বাচ্চা থাকলে বাচ্চার খাবার বা জল সাথে রাখাই ভালো। আসার জন্য যেমন লাইন পড়ে, ফেরার জন্য সেরকমই লাইন দেখলাম। এই দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। যত কাছ থেকে দেখছি ততই অপরূপ লাগছিল। তারপর মন্দিরের সামনে চলে এলাম যখন, তখন দেখলাম ওঠার সিঁড়ি শুরু হয়েছে। তার বাঁ দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার। জুতো রাখার জন্য কোনো পয়সা লাগেনি, একটা টোকেন দেওয়া হয়েছিল, ওটা দেখালে আসার সময় জুতো ওরা ফেরত দিয়ে দেবে। তো ওখানে জুতো খুলে রেখে আমরা উপরে উঠে পড়লাম। এই যে এন্ট্রান্স বোর্ড লাগানো রয়েছে। তো আরও কাছে এসে তো আরও সুন্দর লাগছে। আর আবহাওয়াটা ছিল খুব সুন্দর মনোরম, একদম রৌদ্রোজ্জ্বল দিন ছিল। আর চারিদিকটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এই সুন্দর জায়গাটা দর্শনীয় স্থান হিসাবে এত বিখ্যাত হয়ে উঠেছে কারণ এখানে স্বামী বিবেকানন্দ 1892 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর এই উত্তাল সমুদ্র কিন্তু সাঁতার কেটে পার হয়ে আসেন। এবং এই যে ভারতের দক্ষিণতম শেষ স্থলভাগটি রয়েছে এই বড় প্রস্তরখণ্ডে, এখানে তিনি 3 দিন যাবৎ ধ্যান করেন এবং এখানে তিনি স্থির করেন যে মানুষের সেবায় নিজের সারা জীবন নিয়োজিত করবেন। তারপর 1970 খ্রিস্টাব্দে এই বিবেকানন্দ স্মৃতিতে এই বড় রকের ওপরে রক মেমোরিয়ালটি তৈরি হয়। তিনি এই ডিসেম্বরে 24, 25 এবং 26 তারিখ এই 3 দিন যাবৎ ধ্যান করেছিলেন এবং এই সময় আমরা এখানে এসেছিলাম বলে প্রচণ্ড ভিড়ও ছিল। আর এই রক মেমোরিয়াল খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবার ওই টাইমের মধ্যে কিন্তু এটা ঘুরে দেখে যেতে। আর সমুদ্রের মাঝে ফাঁকা জায়গা বলে এত জোর হাওয়া বইছিল যে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। একদম হাওয়ার জন্য তো অনেকে সানগ্লাস খুলে পড়ে যাচ্ছিল। আর এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছে দাঁড়াতে পারছি না। আর সিঁড়িতে উঠতে গিয়েও মনে হচ্ছিল কে যেন পিছন দিকে টেনে ফেলে দেবে। এভাবে আমরা উপরে উঠে পড়লাম, দেখলাম চারিদিকটা খুবই সুন্দর। উপরে উঠে বাঁ দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ মন্দির, যে পাথরের উপর বসে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন সেই পাথরের উপরে এই মন্দির তৈরি হয়েছে এবং ভিতরে আছে ব্রোঞ্জের মূর্তি। আর ডান দিকে রয়েছে শ্রীপদ মণ্ডপম, অর্থাৎ এই মন্দিরে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন রয়েছে। আর সামনেই রয়েছে বিখ্যাত তামিল কবি এবং দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তি। এই মূর্তির উচ্চতা হলো 133 ফুট, কারণ ওনার বিখ্যাত গ্রন্থ তিরুকুরালে 133টি অধ্যায় রয়েছে, তাই ওনার মূর্তির উচ্চতা 133 ফুট করা হয়েছে। ওখানে পৌঁছে প্রথমেই শ্রীপদ মণ্ডপম দর্শন করে নিতে হবে, কারণ বাঁদিকে যদি উপরে বিবেকানন্দ মেমোরিয়ালে উঠে যাওয়া যায় তো ওখান থেকে আর ফেরত আসতে দেওয়া হচ্ছে না, তাই এটা দেখেই উপরে যেতে হবে। প্রথমে আমরা শ্রীপদ মণ্ডপম দর্শন করলাম। এই মন্দিরের ভিতরে রয়েছে দেবী কন্যাকুমারী পদচিহ্ন। তো এই মন্দিরে কথিত আছে যে দেবী কন্যাকুমারী কুমারী অবস্থায় মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য এই নির্জন স্থানে তপস্যা করেছিলেন। তখন থেকে এই পদচিহ্ন রয়েছে এবং দেবী কন্যাকুমারী এই পদচিহ্নতে পূজিত হন। ভিতরে গিয়ে এসে পদচিহ্ন আমরা দেখে এলাম, ওখানে ফটোগ্রাফি নিষেধ, ওই জন্য ফটো তোলা হয়নি। তো শ্রীপদ মণ্ডপম দেখে আমরা সামনে বিবেকানন্দ মেমোরিয়ালের সিঁড়ি বেয়ে উঠে পড়লাম উপরে। তো উপরে এই দরজা পর্যন্তই দেখা যায়, তারপর ভিতরে আর ফটোগ্রাফি নিষেধ। তবে বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল, কালো পাথরের উপর অপূর্ব সুন্দর সব কারুকার্য করা ছিল। আর ভিতরে ছিল স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জের তৈরি অপূর্ব সুন্দর মূর্তি। মন্দির দেখে আমরা চলে যাচ্ছি ধ্যান কক্ষের দিকে। মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে টার্ন নিলেই রয়েছে নিচের তলায় মেডিটেশন হল।
তো মেডিটেশন হলে অল্প আলোতে ওম উচ্চারিত হচ্ছে, যেখানে নিশ্চিন্তে অনেকক্ষণ বসে শান্তির পরিবেশে ধ্যান করা যায়। পাশে রয়েছে এই বুক স্টল। তো বুক স্টলগুলিতে বিবেকানন্দ সম্পর্কিত প্রচুর বই পাওয়া যায়। কেউ ইচ্ছা করলে এখান থেকে বিবেকানন্দের বই সংগ্রহ করতে পারেন। ওখানে মেডিটেশন হলে আমরা কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে চলে এলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা কিছুক্ষণ বাইরেটা ঘুরে দেখলাম। তারপর সামনেই দেখছিলাম তামিল কবির মূর্তিটি কি সুন্দর, সেখানে কাজ চলছে। আর কাজ যখন চলছিল না তখন আগে কিন্তু ওই লঞ্চে করে এখানে নিয়ে গিয়ে দেখিয়ে তারপর ওই পারে নামানো হতো। আরও রয়েছে এই রকের ভিতরেই এই পুকুরের মতো অংশ, যেখানে প্রচুর মাছ খেলা করে। দূরে দেখা যাচ্ছে আরও একটি ছোট্ট দ্বীপের মতো পাথরখণ্ড, যেটাই মনে হচ্ছে ভারতের শেষ ভূখণ্ড। তারপর চারপাশটা ঘুরে দেখা হয়ে গেলে আমরা জুতো ফেরত নিয়ে এই যে ফেরার লাইনের পিছনে কিন্তু লাইন দিলাম। ফেরার লাইনটাও ছিল বেশ লম্বা, কিন্তু এই চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে সেখানেও সময়টা খুব সুন্দর পার হয়ে গেল। যতই এগোচ্ছিলাম সমুদ্রের সৌন্দর্যের বৈচিত্র্য ততই বাড়ছিল। এইভাবেই আমরা অপরূপ সমুদ্রের ঢেউয়ের খেলা দেখতে দেখতে এগিয়ে চললাম এবং জেটির কাছে এসে পৌঁছে গেলাম। ওখান থেকেই দেখা গেল একটা লঞ্চ যাত্রী নিয়ে ওদিকে ফিরছে, আর আমাদের লঞ্চটা যখন সামনে চলে এলো তখন আমরা ওর মধ্যে চেপে পড়লাম। আর তারপরে আবারও সমুদ্রের ঢেউয়ের তালে দুলতে দুলতে আমরা ফিরে চলে এলাম এই পারে। আর এখান থেকেও দেখতে বিবেকানন্দ রকটা এত সুন্দর লাগছিল যে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তবু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ছাড়তে হয়, তাই বিবেকানন্দ রককেও আমরা ছেড়ে এপারে চলে এলাম। এপারে এসেই খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম একটা সুন্দর বাঙালি হোটেল, আমার সোনার বাংলা। সেখানে সুন্দর বাঙালি খাবার দাবার দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। খাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা চলে গেলাম গান্ধী মণ্ডপমের দিকে। ওখানে ঢুকে বাঁ দিকে দেখলাম জুতো রাখার কাউন্টার রয়েছে, যেখানে পার জুতো 5 টাকা করে নিল এবং ওখানে আমরা জুতো খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢোকার পর দেখলাম ডান দিকে বাঁ দিকে রয়েছে ছোট ছোট দুটি হল এবং সামনে রয়েছে সব থেকে বড় হল, যার সামনে কালো পাথর রয়েছে গান্ধীজির মূর্তি খোদাই করা এবং চারপাশে দেওয়ালগুলোতে রয়েছে গান্ধীজির জীবনের নানা ঘটনা সুন্দর ছবি সহ বর্ণনা। পুরো হলটা ঘুরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে চলে এলাম। উঠে দেখলাম দোতলায় ওঠা দুটো সিঁড়ি ছাড়াও 3 তলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি রয়েছে। তারপর 3 তলায় চূড়ার কাছে এসে দেখলাম অপূর্ব সুন্দর লাগছে সমুদ্র দেখতে, আর সানসেটেরও টাইম হয়ে এসেছিল প্রায়। তো ওখান থেকে সানরাইজ এবং সানসেট দুটোই খুব সুন্দর দেখা যায়। কিন্তু 5টার সময় কন্যাকুমারী মন্দির খুলে যাবে এবং দর্শন করবো বলে নেমে চলে এলাম। এই যে কন্যাকুমারী মন্দির দেখা যাচ্ছে সামনে, আর বিবেকানন্দ রকও দেখা যাচ্ছে দূরে। তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর। তবু আমরা মন্দির দর্শন করবো বলে ওখান থেকে নেমে চলে এলাম। আমরা এখন যাচ্ছি কন্যাকুমারী মন্দিরের দিকে। রাস্তায় দুধারে দুটি দোকান, ট্র্যাডিশনাল ড্রেস, জামা, মন্দির দেখা গিয়েছে। মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার দুধারে অনেক টিয়া পাখি নিয়ে লোকজন বসে আছে, যে টিয়া পাখিতে নাকি ভাগ্য গণনা করে দেবে। যে ভাগ্য গণনা করতে চাইবে সে পয়সা দেওয়ার পরে একটা চিরকুট তুলে টিয়া পাখি হাতের মধ্যে দেবে, যেটা তার মধ্যে লেখা থাকবে সেটাই তার ভাগ্য হয়ে যাবে। এভাবেই চলে এলাম মূল প্রবেশদ্বারের সামনে। তারপরে দেখলাম মন্দির ঢোকার আগেই রয়েছে বাঁ সাইডে পূজার থালি সাজানো এবং জুতো খোলার কাউন্টার। সেখানে জুতো জমা দিয়ে এবং যে পুজো দিতে চাইবে পুজো ডালা কিনে নিয়ে মন্দিরে ঢুকতে পারে। ছেলেদেরকে এখানে সবাইকে জামা খুলতে হবে। মন্দির ঢোকার আগে এখানে জুতো, জামা এবং ব্যাগ জমা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মেয়েদের ক্ষেত্রে জামা খোলার নিয়মটা নেই, তবে ছেলেরা সবাই জামা খুলে প্রবেশ করছে। তারপর দেবী কন্যাকুমারী দর্শন করে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। ভিতরে কোনো ছবি তুলতে দেওয়া হয়নি, এই জন্য মায়ের ছবি তুলতে পারিনি। তো বাইরে যেখানে প্রসাদ কাউন্টার আছে তার আগে এখানে ছবি তুলতে কেউ নিষেধ করেনি, ওই জন্য কিছুটা ছবি নিতে পেরেছি। এখানে দেখলাম সব থামের কারুকার্যগুলো একই। প্রত্যেক থামে দেখলাম প্রদীপ হাতে মহিলা দাঁড় করানো আছে। হয়তো যখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না তখন এই প্রদীপগুলো প্রতিদিন জ্বালানো হতো। এগুলো দাবির শিল্পের নিদর্শন। তো সামনে দেখা যাচ্ছে ব্যারিকেড, যেখানে বেশি ভিড় হলে ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই যে রয়েছে প্রসাদ কাউন্টার, এখানে সবাই প্রসাদ কিনছে। তারপর আমরাও একটু প্রসাদ কিনে নিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। দেবী কন্যাকুমারী মন্দির একটি বিশেষ সতীপীঠ। এই স্থানে দেবীর ডান কাঁধ পড়েছিল। তারপর সেই স্থানে কথিত আছে পরশুরাম এই মন্দিরটি নির্মাণ করেন।
আরও কথিত আছে দেবী কন্যাকুমারীর রূপের বর্ণনা শুনে বানাসুর নামে এক ভয়ঙ্কর অসুর দেবীকে বিয়ে করার জন্য ধাওয়া করেছিলেন। তখন বিরাট যুদ্ধ বাঁধে দেবীর সঙ্গে এবং এই স্থানে বানাসুরের বধ হয়। তো সেই স্থানে এই মন্দির তৈরি হয়েছে। পুরাণে কথিত আছে যে এই বানাসুর তপস্যা করে ব্রহ্মার কাছে বরদান পেয়েছিলেন যে কোনো কুমারী কন্যার হাতে ছাড়া ওনার বধ হবে না। তো তাই দেবী কন্যাকুমারীর হাতে ওনার বধ হয়েছিল, আর সেজন্যই দেবী ছিলেন চিরকুমারী। আর দেবী যাতে চিরকুমারী থাকেন এবং বানাসুরকে বধ করতে পারেন, ওই জন্য মহাদেবের সাথে বিয়ের দিনক্ষণ স্থির হওয়া সত্ত্বেও বিবাহের দিন রাতে যখন মহাদেব বিয়ে করতে আসছিলেন এই সুচিন্দ্রম মন্দির থেকে এই কন্যাকুমারী মন্দিরে, তখন মাঝ রাস্তায় মহাদেবের সামনে মোরগ রূপ ধরে মহর্ষি নারদ ডেকে ওঠেন, যাতে উনি মনে করেন ভোর হয়ে গেছে, বিবাহের লগ্ন পেরিয়ে গেছে। তিনি ওই মাঝ রাস্তা থেকেই আবার সুচিন্দ্রম মন্দিরে ওখান থেকেই ফিরে যান, ফলে এই বিবাহ অসম্পূর্ণ থেকে যায় এবং দেবী চিরকুমারী থেকে যান। এবং বিবাহে আয়োজিত যত খাবার দাবার এই সমুদ্রের ধারে মন্দিরের পিছনে ফেলে দেওয়া হয় এবং সেগুলোই কথিত আছে রং বেরঙের পাথর কণায় পরিণত হয়েছে। দেবী মন্দির দর্শন করে আমরা এখানে চলে, জায়গাটা ছিল কন্যাকুমারী মন্দিরের একদম পিছনে। তো এখানে স্নান করে অনেকে মন্দিরে পুজো দিতে যায়। তো ত্রিবেণী সঙ্গমে স্নান করলে নাকি অনেকের পুণ্য লাভ হয়, তাই অনেকে তখনও স্নান করছিল। আর আমরা একটু সানসেট দেখলাম দাঁড়িয়ে, তারপর ওখান থেকে চলে এলাম। সানসেট দেখার জন্য প্রচুর লোক জমেছিল ওখানে এবং সবাই এই দৃশ্যটা খুবই সুন্দর উপভোগ করছিল। আমরা একটু উপভোগ করলাম, তারপর চলে এলাম উপরে। ওখানে দেখলাম কাঁচা আম কেটে মাখিয়ে বিক্রি করা হচ্ছে এবং ভুট্টা সিদ্ধ বিক্রি হচ্ছে। তো আমরা কাঁচা আম মাখাটাই সবাই মিলে একটু করে খেলাম, তারপর ফিরে এলাম ভারত সেবাশ্রম। সেখানে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় বেরিয়েছিলাম চার্চে, কারণ 25শে ডিসেম্বরের জন্য ওখানে খুব সুন্দর সাজানো হয়েছিল, লাইটিং হয়েছিল, সেগুলো একটু দেখলাম। তারপর রাতের খাবার খেয়ে একদম রুমে চলে এসেছিলাম। এভাবে আমরা কন্যাকুমারীতে প্রথম দিনটা সকাল থেকে সন্ধ্যে অবধি প্রচুর ঘুরে এবং আনন্দ করে কাটিয়েছি। আপনারাও চাইলে কন্যাকুমারীতে এইভাবে একটি সুন্দর দিন কাটাতে পারেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে খুবই ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকতে আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে, কারণ নেক্সট দিন আমরা কন্যাকুমারী সাইট সিইংটা করব। তো সেই ভিডিও নিয়ে আসছি পরের দিন। তো ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন।